সুপ্রিয় দর্শক, কেমন আছেন? শুভেচ্ছা নেবেন, সুস্থতা কামনা করছি। আশা করি সবাই ভালো আছেন। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন, প্রতিদিনের আয়োজন, আপনাদের জন্য আয়োজন, যে আয়োজনের নাম হচ্ছে অতিথি.com প্রেজেন্স 360 স্টুডিও, আমার লাইফ আমার স্টাইল, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। এই অনুষ্ঠানে আমি কিন্তু আজকের এই আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি, আর থাকছেন একজন বিশেষ অতিথি। তার অনেকগুলো পরিচয়। তিনি একজন প্রতিবাদী, তিনি সুপরিচিত, তিনি নারী উদ্যোক্তা, সংগঠক এবং প্রভাষক। যার কথা বলছি তিনি কিন্তু ঢাকায় থাকেন না, বাংলাদেশের একটা প্রত্যন্ত জায়গায়, যদিও সেটা মফস্বল নয়, সেখানে এই সমাজের উন্নয়নে, নারীদের অগ্রযাত্রায় তার একটা অনবদ্য ভূমিকা আছে। তার এই বর্ণাঢ্য জীবন নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব, তার সঙ্গে কথা বলবো, আর কথার ফাঁকে ফাঁকে আমরা বুঝে নেব আসলে তার এই আলোকিত জীবন সম্পর্কে। দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন এস তাবাসসুম রায়হান মুস্তাজি। স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, অনেক ধন্যবাদ। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। আমি এখানে আসতে পেরে আপনাদেরকে ধন্যবাদ এবং আমি হ্যাপি। দর্শকদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, আপনি তো লালমনিরহাট থেকে এসেছেন। জি, একদম বাংলাদেশের উত্তরের দিকের জেলা শেষ হচ্ছে জেলা। লালমনিরহাট। সেখান থেকে আপনি এসেছেন, সেখানকার ভূমিকা জানবো, ওখানকার সম্পর্কে জানবো। তার আগে আপনার নামটা সম্পর্কে জানি, মুস্তাজির। আমি যতদূর জানি বাংলা অভিধানে মুস্তাজির শব্দটার মানে হচ্ছে বাঘ। এই নামটা আপনার জীবনে কতটুকু প্রভাব রেখেছে? নামের সঙ্গে আপনার কর্মময় জীবনের প্রতিচ্ছবি বা মিলকে আপনি খুঁজে পান? মুস্তাজির এটা আমাদের ফ্যামিলি টাইটেল। আচ্ছা, পুরো আপনার বাঘ বংশ। তো মুস্তাজিরের একটা অর্থ, আরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থী। আচ্ছা। এইটাই। আর আমার এই নামটাতে আমি আম হ্যাপি। আমার জীবনে এটা একটা কনফিডেন্ট নিয়ে আসে। আই ফিল ভেরি হ্যাপি। ওকে, সো এটা নামের একটা ব্যাপার থাকে, মানুষের জীবনে একটা প্রভাব থাকে, একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি হ্যাপি, এটাই হচ্ছে বড় কথা। তো আপনার বাবা তো ছিলেন একজন শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক। তার সম্পর্কে একটু জানবো, আপনার পরিবার সম্পর্কে একটু জানবো। একে করে আগে আমি আপনার বাবার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আমার বাবা ইন্তেকাল করেছেন 2005 সালে। তো উনি কবি সাহিত্যিক ছিলেন। 13টি স্কুলের উনি ফাউন্ডার, প্রধান শিক্ষক ছিলেন। সমাজের জন্য কাজও করেছেন অনেক। নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কাজ করেছেন। চেষ্টা করেছেন তার স্টুডেন্টদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য। ভেরি নাইস। আমরাও তাকে চিনি, তিনি তার কর্মেই বেঁচে থাকবেন সবসময়, এবং যেখানে আছেন হয়তো দেখছেন আমাদের সবাইকে এখন। আপনার এই সাফল্য তাকে হয়তো আনন্দিত করছে। আপনার বাবার সঙ্গে কোনো মধুর স্মৃতি বা আজকে আমাদের দর্শকদের জানানোর মতো কোনো স্মৃতি এই মুহূর্তে কি মনে পড়ছে? হ্যাঁ, স্মৃতি তো অসংখ্য আছে, এত তো বলার সময় থাকবে না। আমি সবচেয়ে বেশি এনজয় করি সেটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম, সেই সময়টায় পরীক্ষা শেষে যখন রেজাল্ট হতো, রেজাল্টটি যখন নিয়ে আসতাম, এসে বলতাম যে আমি ফার্স্ট হয়েছি। তো বাবা খুব খুশি হতেন। খুশি হয়ে কপালে একটা চুমু খেতেন, বলতেন আরও ভালো করতে হবে। এইটাই আই মিস অল দ্য টাইমস। এখনকার সাকসেসে কেউ ওই আদরটা দিচ্ছে না বা ওই ইন্সপিরেশনটা দিচ্ছে না। এবং কোনো কিছু না পারলে তিনি বলতেন তুমি পারবে, তুমি আরেকটু চেষ্টা করো। এই তো দ্যাটস দ্য ওয়ে আই ওয়াজ টকিং, যে ইন্সপিরেশনটা তার থেকে ভীষণ পাওয়া যেত। সেইটাই। খুব দারুণ, খুব দারুণ। মিস তো অবশ্যই করেন, এটা তো বলার কিছু নেই। কোন কোন মুহূর্তগুলোতে বাবাকে সবচেয়ে বেশি মিস করেন? এই কোন একটা সাকসেসের সময় তো আপনি মিস করেন, এটা ছাড়া আর কোন কোন সময়গুলোতে বাবাকে ভীষণ মনে পড়ে? যখন আমি খুব জটিলতার মধ্যে থাকি, প্রবলেমে থাকি, তখন মিস করি যে বাবা থাকলে এই প্রবলেমটা হতো না। তাকে যে বলতাম বাবা এটা হচ্ছে, সে দেখে নিত যে কি হচ্ছে, তিনি দেখে নিতেন। এইটাই মিস করি। মানে ক্রাইসিসগুলোতে তিনি আসলে অবতার হয়ে আসতেন। সেই সাপোর্ট এবং সেই ইন্সপিরেশন, এইটা। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কারা কারা আছেন? মা আছেন। আর মা আছেন, আপাতত আর কেউ নেই। আপনার ব্যক্তি জীবনে কে কে আছেন? ব্যক্তি জীবনে আমি বিবাহিত, কিন্তু আমার হাজব্যান্ড, ওনার সঙ্গে আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা একসাথে নেই। সেপারেশনে আছেন। এটা কত বছর হলো? 2018 থেকে 6 বছর হয়ে গেছে। প্রায় 7 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে। আর আপনার সন্তান? না, নেই। আচ্ছা, বিয়ের কত বছর পরে আপনারা সেপারেশনে গেছেন? 8 ইয়ার্স।
8 লং ইয়ার্স, ওকে ফাইন। সো ইটস বিন লং, তারপরেও আসলে ভালো থাকাটা খুব জরুরি। এটা একসঙ্গে হোক বা আলাদা থেকে হোক, ভালো থাকাটা খুব জরুরি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। একটা পুরুষবিহীন সংসারে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার মাও নিশ্চয়ই এখন বয়োবৃদ্ধা হয়ে গেছেন। আপনার ভাই বোন? আমার ভাই নেই, আমি বোন। তো এই সমাজ আসলে এখনো নারী বান্ধব হতে পারেনি, এটা আমি বিশ্বাস করি। যদিও সমাজ এবং রাষ্ট্র নারীকে এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলো উদ্যোগ কাজ করছে, এবং যার কারণে কিন্তু আমরা এই অনুষ্ঠানে আপনাকে উৎসাহ দেওয়ার জন্যই নিয়ে এসেছি, আপনার কর্মময় জীবনটাকে দর্শকদের সামনে তুলে ধরার, যাতে অন্য নারীরা এমনকি পুরুষরাও ইন্সপায়ার্ড হয় আপনার কর্ম দিয়ে। এই সমাজে কোনো প্রতিবন্ধকতা বা এই কাজ করতে গিয়ে আপনার জীবনটাকে কেউ বিষিয়ে তোলা বা তাকে মোকাবেলা করার মতো অভিজ্ঞতা কেমন আপনার? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে মা সহ আমি একাই ওখানে থাকি। তো এইটাতে স্থানীয় যারা থাকেন প্রভাবশালী ব্যক্তি, তারা হয়তো এটা মনে করেন যে সে একা একা সব কিছু করছে, সে আমাদের কাছে কোনো কিছুর জন্য আসছে না, তো আস্তে আস্তে সে হয়তো একটু সাফল্যের দিকে যাচ্ছে, এটা হতে দেয়া যাবে না। এটা থেকে বিভিন্ন ধরনের প্রতিকূলতা এসেছে। আর লড়াইটাও চলবে, প্রতিবন্ধকতা যতদিন থাকবে লড়াইটাও চলবে। হ্যাঁ, এই লড়াই তো চলবেই। হ্যাঁ, এটার পাশাপাশি আপনি তো নির্যাতিতা নারীদের পাশেও সবসময় দাঁড়ান, তাদের উৎসাহ দেন, যদি কোনো আইনি সহায়তা লাগে বা সামাজিক কোনো উদ্যোগ লাগে সেক্ষেত্রে আপনি বিশাল ভূমিকা রাখেন। এই জায়গাটা থেকে আপনি কিভাবে ইন্সপায়ার্ড হলেন? কখন আপনার মনে হলো যে না, নির্যাতিতা নারীর পাশে আমার দাঁড়াতে হবে? কোনোভাবে কি আপনি নির্যাতিতা হয়েছিলেন? এটা হয়েছে যে আমার বাবা যখন ইন্তেকাল করলেন, তখন তো আমার বিয়ে হয়নি, তখন আমি স্টুডেন্ট ছিলাম। তো সেই সময়টাতে আমাদের কিছু জায়গা জমি প্রপার্টি নিয়ে যখন খুব প্রবলেম শুরু হলো, অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প পেয়েছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের ওদের একটা লিমিটেশন থাকে। সেই লিমিটেশন থেকে তারা সবসময়ই যে সব কিছু করতে পারে তা না, কিন্তু অনেক কিছু করেছে। তো তখন যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, তখন মনে হলো যে আমার অবস্থান থেকে আমি এই অবস্থায় আছি, তাহলে আমার চেয়ে যারা খারাপ অবস্থানে আছে তাদের কি হচ্ছে। তো এরকম যদি কেউ থেকে থাকে, তাকে বা তাদেরকে আমার হেল্প করা উচিত। সেই থেকেই শুরু। তো এই কাজগুলো যখন করতে গেছেন, আপনার মধ্যে একটা জাগ্রত হলো চিন্তা যে আপনি এইভাবে কাজগুলো করবেন, যেহেতু আপনি অনেক কিছু ফেস করেছেন, তাহলে ওদের কি অবস্থা হতে পারে। আপনি একটা সামাজিক ভালো অবস্থানে থাকার পরেও আপনি এই ধরনের সম্মুখীন হয়েছেন। এখন ওদের জন্য হেল্প করতে গিয়ে প্রশাসনিক, রাজনৈতিক, পাড়ার মাস্তান অনেকে আছে, অনেক ধরনের প্রভাব বিস্তার করতে চায়, হুমকি ধামকি দিতে চায় বা সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, এবং একজন নারীকে দাবিয়ে রাখাটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে অনেক সহজবোধ্য মনে হয়, অনেকে এটা বিশ্বাস করেন, যার নারীদের দুটো ধমক দিলে ওরা বসে যাবে। এই ধরনের সমস্যার আপনি কতটুকু সম্মুখীন হয়েছিলেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এলাকাতেই একটা পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছিল। তো তাদেরকে কোনো মসজিদে যেতে দেওয়া হতো না, তাদের বাসায় ইমাম আসতো না। তো সেই পরিস্থিতিটা থেকে তাদেরকে বের করে আনার জন্য চেষ্টা করা হলো। প্রথম আলোকে জানানো হলো, প্রথম আলো অনেক হেল্প করেছে এটা নিয়ে, প্রথম আলো পত্রিকা। তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা হেল্প করেছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা হেল্প করেছে। সেই থেকে তাদেরকে ওই পরিবেশটা থেকে বের করে আনা গেছে। তারপরে ওই পরিবারটি জয়িতা হয়েছে। এটা থেকেই স্থানীয় প্রভাবশালীরা তখন মনে করলো যে না, এ তো পরিচিত হয়ে যাচ্ছে, আমরা থামাতে হবে। দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, একটা উত্তেজনাকর মুহূর্তেই আমরা আছি। আরো বিস্তারিত জানবো এই সমাজ আসলে নারীদেরকে কিভাবে দেখে, যখন নারীরা এগিয়ে যেতে চায় তখন এই সমাজ কিভাবে তাদেরকে ট্রিট করে। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কি করতো সেটা শুনি। বাড়ির পাশে মেইন রোড আমার, তো সেই মেইন রোড দিয়ে যে কোনো যানবাহন যেতে পারে, 30 ফিট চওড়া এগুলো রাস্তা। তারপরে আমাকে উত্তক্ত করার জন্য, মনোবল ভেঙে দেওয়ার জন্য বা এক ধরনের টর্চারই বলা যায় সেটা করার জন্য স্থানীয় প্রভাবশালীরা তখন ভেবে দেখলো যে এর জায়গাটা কি করে এখান থেকে উচ্ছেদ করে দেয়া যায়। তো তারা এখন ওই আমার জায়গাটাতে তারা একটা রাস্তা করবে, এটার জন্য প্রেসার দিতে থাকলো। তার মানে এটার সঙ্গে প্রশাসনেরও কিছু মানুষ জড়িত ছিল? প্রশাসন না, এটা স্থানীয় প্রভাবশালী লোক। আচ্ছা, প্রশাসন ছিল না। আচ্ছা, তো সেইটা থেকেও বেরিয়ে আসা হলো আস্তে আস্তে। তো এই জায়গাটায় এসে নারীদের জন্য যে একটা দীর্ঘ সময় ধরে আপনি কাজ করছেন, এই জায়গাটায় এসে লড়াই করার পরে আপনার কি মনে হয়, আপনি কতটুকু সফল? আমার কাছে যেটা মনে হয়েছে যে জীবনে চলতে গেলে শুধু
ফুলের সাথে চলে যাব তা না, কিছু কাটাকেও ফেস করতে হবে। তো সেটাই করে যাচ্ছি, করতে হবে হয়তো, কম আর বেশি। আচ্ছা, আমি অনুষ্ঠানের শুরুতে পরিচয় করে দিয়েছিলাম আপনি একজন প্রফেসর। আমি যতদূর জানি আপনি ইংরেজিতে। জি, আমি ইংরেজিতে শিক্ষকতা করতাম। হ্যাঁ, করতাম কেন? কারণ আমি এখন এই মুহূর্তে কলেজে নেই। আচ্ছা, এটা কোন কলেজ? এটা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় উত্তর বাংলা কলেজ। উত্তর, আচ্ছা, লালমনিরহাট এমনিতেই উত্তরে, তারপর বাংলাদেশের উত্তরে, আবার ওটা উত্তর বাংলা কলেজ। উত্তর বাংলা কলেজ। আবার উত্তর বাংলা কলেজে আপনি ইংরেজি পড়াতেন? ইংরেজি পড়াতাম। খুব বৈচিত্র্যময় ব্যাপারগুলো। তো এটা পাস্ট টেন্স কেন হয়ে গেল, অতীত কেন হয়ে গেল? আমি উত্তর বাংলা কলেজে জয়েন করেছি 2008-এ। তারপর থেকে খুব চমৎকার একটা জার্নি ছিল, ইট ওয়াজ আ ভেরি প্লেজেন্ট জার্নি। তো আমাদের ফর্মার যে প্রিন্সিপাল সাহেব ছিলেন, উনি অবসরে গেলেন। তো উনি রিটায়ার করার পরে নতুন প্রিন্সিপাল যোগদান করলেন 2021-এ। আমি এখানে একটু সংযুক্তি করি আমার প্রশ্নে। আমি আমাদের যে রিসার্চ টিম আছে তারা জেনেছেন যে আপনার এই অধ্যাপনার কেরিয়ারের সময়ে প্রশাসনের এবং অনেক অনিয়ম আপনি দেখেছেন এবং এই অনিয়মের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদের ফলস্বরূপ আপনাকে বরখাস্ত করা হয়েছে, এরকম একটা কথা আমি শুনেছি। কতটুকু সত্য, আর আসল কারণটা আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, তো আমি এই লং 14 ইয়ার্সের উত্তর বাংলা কলেজের জার্নিতে খুবই হ্যাপি ছিলাম, কোনো প্রবলেম ছিল না। আই জাস্ট এনজয়েড অল দ্য টাইমস উইথ মাই স্টুডেন্টস অ্যান্ড মাই কলিগস। কিন্তু পরে যেটা হলো, নতুন প্রিন্সিপাল জয়েন করার পরে উনি একটু অস্বচ্ছ মানসিকতার মানুষ। বিভিন্ন মিডিয়াতে খোঁজ নিলে জানা যাবে সে বিষয়ে, সবাই অবগত। তো উনি বিভিন্ন ধরনের ইললিগাল প্রপোজাল এটা দিতেন। তারপরে হচ্ছে এক সময় বললেন যে ইউ ক্যান গো উইথ মি ফর আ লং ড্রাইভ, এইগুলো। তো আমার নেচার তো ওইটা না, এভরিওয়ান নোজ দ্যাট। কেউ খারাপ বলবে না, রাগী বলতে পারে, প্রতিবাদী বলতে পারে, এই। তো তারপর থেকেই ঝামেলা শুরু হয়ে গেল এবং আমাদের একটা অনার্স মাস্টার্সের টিচারদের 17th মান্থসের স্যালারি ডিউ ছিল, 39 টিচার্স। তো এই স্যালারিটা নিয়ে আমরা একটা আন্দোলন করি। সেই আন্দোলনটাতে আমার সিগনেচারটা 1 নম্বরে ছিল। ওটা একটা ইস্যু হয়ে গেল যে এইবার ওটা আমার নামে কমপ্লেন করলো অনেক, দেখি এবার কি করা যায়। তো এই সব প্রবলেমগুলো থেকেই সাময়িক বরখাস্ত করা হলো, পরে চূড়ান্ত বরখাস্তের প্রক্রিয়া করলো। এই কারণেই আমি এই মুহূর্তে কলেজে নেই। ও, তার মানে এখনো এটা চলমান আছে? হ্যাঁ, এটা চলমান, কারণ আমি এটা নিয়ে কোর্টে অ্যাপিল করেছেন। আচ্ছা, সো এটা এখন শুনানি পর্যায়ে আছে, রায়ের জন্য অপেক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে মহামান্য হাইকোর্ট থেকে চূড়ান্ত বরখাস্তের প্রক্রিয়ার উপরে স্টে অর্ডার দিয়েছেন। কিন্তু সঙ্গে তো আপনি এটা অ্যাপিল করতে পারতেন যে স্টে অর্ডারের পাশাপাশি কাজ করার সুযোগটা যাতে পান। হ্যাঁ, ওই স্টেটার অর্থই হচ্ছে যে আই ক্যান জয়েন দেয়ার, বাট আপনি যাচ্ছেন না। কিন্তু এই মুহূর্তে কলেজ থেকে ওরা যদি না ডাকে তাহলে গেলে আবার অন্য কিছু প্রবলেম হতে পারে, প্রোটেকশন, নিরাপত্তা, যেটা অভাব হতে পারে। দিন শেষে আপনি একজন নারী, এটা আবার আপনাকে বোধ করতে হচ্ছে, যার জন্য কোর্টের ফাইনাল ডিসিশনের জন্য ওয়েট করা হচ্ছে। আচ্ছা, সেই 39 টিচার্স ইনক্লুডিং ইউ মেবি, যাদের বেতন হচ্ছিল না, তো ওটার জন্য যে আন্দোলনটা করছিলেন ওটার ফলাফল কি হলো? পরে কি বেতন হলো? না, ওটার স্যালারি তো দেয়া হয়নি। ওই স্যালারি না দেওয়ার জন্য এটা ভয়, আমাকে বরখাস্ত করলো বা চূড়ান্ত বরখাস্ত প্রক্রিয়া চেঞ্জ করে দেয়া হলো, ভয় পেয়ে গেল সবাই। এখন কারো ইচ্ছে থাকলেও আর প্রতিবাদ করলে ভাববে যে এটা হয়ে যাবে, এরকম আমারও। তো আপনি যখন নেতৃত্বই দিলেন, যেহেতু আপনি একটু আপনার চরিত্রের মধ্যেই নেতৃত্বের গুণাগুণটা আছে, তো আপনি যখন ওই আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং সেখানে তালিকা আপনার সাইনটা প্রথম ছিল, তো এত কিছুর যে একটা সাফারিং পিরিয়ডটা আপনি পার হলেন, ওই সময় আপনার কলিগদের কোনো সমর্থন কি আপনি পেয়েছেন? কলিগদের সামনাসামনি যে সমর্থন সেটা পাওয়া যায়নি। তারা সবাই অনেকেই আমাকে ফোন করে, কথা বলে, আমরা আছি তোমার সাথে, কিন্তু এটা হচ্ছে আড়ালে, মানে যতটুকু পেশাগত জায়গায় করা যায় ততটুকু ওনারা করছেন, সামনে এসে করতে পারছে না। কারণ ওনারা তো একটা এক্সাম্পল দেখেছেন, যার কারণে তাদেরও চাকরির ভয় আছে। কিন্তু যেই চাকরিতে বেতন নাই, সেই চাকরি করে তাদের লাভ কি? এটা তো তাদের কাছেও আমি প্রশ্ন রাখলাম, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে। আপু, যেগুলো কথা বলছিলাম, কথা শেষ হবে না। আপনি এটা নিয়ে কি হ্যাপি যে আপনার কলিগরা আপনাকে মানসিকভাবে সমর্থন দিচ্ছে বা তাদের ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেটা করছে? কিন্তু একটা কিন্তু রয়ে গেছে যে প্রকাশ্যে তারা যদি একসাথে দাঁড়াতেন, হয়তো আজকে রেজাল্টটা অন্যরকম আসতে পারতো হয়তো বা। এই জায়গাটা নিয়ে আপনার কোনো ডিসস্যাটিসফ্যাকশন আছে কিনা?
ডিস্যাটিসফ্যাকশন বলতে আমি তাদের জন্য যেটা ফিল করি সেটা হচ্ছে যে তাদের মানসিকভাবে আরেকটু শক্তির যোগান দিতে হবে তাদেরকে, তাদের আত্মসম্মানবোধ এবং মর্যাদা এটা সম্পর্কে সচেতন হতে হবে, এবং তাদেরকে সামনে এসে সাপোর্ট যদি তারা দেয় তখনই আমি বলবো যে দে আর উইথ মি। এছাড়া আমি এখনো বলবো যে আমার সাথে কেউ, ইয়েস, এবং আমি একাই লড়াইটা চালিয়ে যাচ্ছি। তো প্রিন্সিপালের বিরুদ্ধে আপনি যে অনৈতিক প্রস্তাবের অভিযোগটা করলেন বা তার যে প্রশাসনিক দুর্নীতির একটা আভাস আপনি পেয়েছেন বলেই আপনি তার কর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি তো তার বিরুদ্ধে দাঁড়াননি, তার কর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বা আপনি আসলে এটাকে ইনসাফের জন্য আপনি দাঁড়িয়েছেন। সেই জায়গাটা থেকে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে যার বিরুদ্ধে আপনি আইনগতভাবে তাকে প্রমাণ করতে পারবেন যে তিনি দুর্নীতিগ্রস্ত? এটা হয়েছে যে আমাকে ইললিগাল প্রস্তাব যেটা দিল, এই ইললিগাল প্রস্তাব কিন্তু কেউ কখনো প্রুফ রেখে দেয় না। আর একজন অধ্যক্ষ উনি যখন তার অফিস রুমে ডেকে কথা বলবেন, নতুন এসেছেন, প্রমাণ রাখবেন না, এটা হচ্ছে কেউ আগে থেকে ভাবে না। কারণ আরেকজন অধ্যক্ষের সঙ্গে কাজ করেছি দীর্ঘ 14 বছর, এরকম সিচুয়েশন হয়নি বা এরকম হতে পারে সেটাও মাথায় আসেনি, এবং আমাকে কেউ এরকম বলতে পারে এটাও ইট ওয়াজ জাস্ট আনবিলিভেবল, যেটা হতে পারে না। কারণ এরকম সাহস নেই কারো সামনে এসে অ্যাটলিস্ট এই টাইপের কথা বলার, কিন্তু সেটা সে করেই আমি তখন কমপ্লেন করলাম যথাযথ কর্তৃপক্ষের কাছে। তো সেখান থেকে যখন কোনো ব্যবস্থা হলো না, তখনই জেলা প্রশাসক লালমনিরহাট মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলো। তো উনি একটা ইনভেস্টিগেশন করেছেন সরেজমিনে, সেই ইনভেস্টিগেশনে সত্যতা পাওয়া গেছে, প্রাথমিক আমার অভিযোগের পক্ষে সত্যতা পাওয়া গেছে, এবং উনি এই রিপোর্টটা ওনার অফিস থেকে, জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে এডুকেশন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এডুকেশন মিনিস্ট্রি থেকে যা করা হবে সেইটাই। অনেক নারীরা অনুপ্রাণিত হতে চায় আপনাকে দেখে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যারা আপনার কথা শুনে অনুপ্রাণিত হবে, আপনার মতো হবে। নারীদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা এটার প্রতি তাদের সচেতন হতে হবে। এই সচেতনতা সৃষ্টির জন্য তাদেরকে শিক্ষিত হতে হবে, শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আর এই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে ভাই, বাবা কিংবা হাজব্যান্ডের অর্থের উপরে ডিপেন্ড না করে নিজেকে অর্থ উপার্জনের একটা চেষ্টা করতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে হবে। এবং এটা তারা করতেই পারে তাদের স্বামী, সন্তান, পরিবারকে সময় দিয়ে বাড়িতে কোনো প্রজেক্ট করে, হাঁস, মুরগি, গরু, ছাগল এসব করে তারা স্বাবলম্বী হয়ে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে, সচ্ছল হয়ে নিজের আত্মসম্মান, আত্মমর্যাদাবোধ প্রতিষ্ঠিত করতে পারে। বাহ, অসাধারণ বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের মাঝে এসেছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। যে আমি কৃতজ্ঞ, একুশে টিভিকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। একটা কথা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে নিজেকে দক্ষভাবে তৈরি করে নেওয়া। আপনি যখন নিজে দক্ষ হবেন তখন টাকা আপনার পক্ষ নিবে। তো দিন শেষে অর্থটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর অর্থ প্রাপ্তির জন্য আপনার সঙ্গী, আপনার পরিবারের সদস্যর প্রতি নির্ভরতা না করে আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হতে পারেন। সবাই ভালো থাকুন। কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন বিষয় থাকবে।